সেল ইউনিট অফ লাইফের আজকে সেকেন্ড পার্ট। হ্যালো অল অফ ইউ। তো আজকে আউটার কভারিং থেকে স্টার্ট করছি। আউটার কভারিংয়ের সেল ওয়াল থেকে করি। সেল ওয়ালের কিছু ফিচার্স লেখা হয়েছে, যেটা নন লিভিং হয় মানে ডেড হয়, আর ফ্রিলি পারমিয়েবল মানে সবাইকে ঢুকতে দেবে সেলের মধ্যে, কাউকে কোনো রকম একে ঢুকতে দেবে না বা ওকে না, এরকম না। গ্লুকোজ আসুক, অ্যামাইনো অ্যাসিড আসুক, সবাইকে ঢুকতে দেবে। রিজিড হয় মানে শক্ত হয়। অ্যাক্ট অ্যাজ এক্সোস্কেলেটন মানে হলো, এক্সো মানে বাইরে, স্কেলেটন মানে হলো কঙ্কাল, তো বাইরে থাকে, সবচেয়ে বাইরে থাকে। আর প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট, তো বাইরে রয়েছে স্কেলেটন, স্কেলেটন মানেই আমাদেরকে সাপোর্ট প্রোভাইড করে, এও করছে। অ্যানিমালে এটা থাকে না, প্রেজেন্ট থাকে না, ঠিক আছে। আচ্ছা, নিচে কয়েকটা সেল ওয়াল রয়েছে, কাদের থাকতে পারে, প্ল্যান্টের থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, অ্যালগাল মানে অ্যালগি থাকতে পারে, ফাঙ্গি থাকতে পারে। আর প্রত্যেকে যে সেল ওয়াল থাকবে তাদের কম্পোজিশনটা কি সেটা এখানে বলা হয়েছে। প্ল্যান্ট সেল ওয়াল যেটা, সেটা সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ হলো মেজর, তার সাথে হেমিসেলুলোজ, পেকটিনও থাকে, প্রোটিনও থাকে। আমি এই তিনটে লিখলাম কারণ এই তিনটে হলো মেন কম্পোনেন্ট। নেক্সট হলো ব্যাকটেরিয়াল সেল ওয়ালে আমাদের ন্যাগ আর ন্যাম থাকে। ন্যাগনাম হলো এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন আর এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। যখন বায়োমলিকুলস পড়াবো এদের স্ট্রাকচার পড়তে হবে। তো এগুলো সবই হলো আমার গ্লুকোজের ডেরিভেটিভস। বিভিন্ন গ্রুপ এসে অ্যাড হয়ে এটা গ্লুকোজ মডিফাইড হয়ে তৈরি করছে। একটা অ্যাসিটাইল গ্রুপ যখন গ্লুকোজে অ্যাড হচ্ছে তার সাথে একটা অ্যামাইন গ্রুপ, তখন এটাকে এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন বলা হয়। তারপরে অ্যালগাল সেল ওয়াল, ওটা সেলুলোজ, গ্যালাক্টেন্স আর ক্যালসিয়াম কার্বনেট নিয়ে তৈরি হয়। লাস্টলি ফাঙ্গাল সেল ওয়াল, সেটাকে কাইটিন বলা হয়। কাইটিনটা হলো আমার প্ল্যান্ট সেলুলোজ। আচ্ছা, আরেকটা একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে কাইটিন, কাইটিন কিন্তু ন্যাগ আর ন্যাম নিয়েই তৈরি হয়, এটা ওর পলিমার বলতে পারো। আচ্ছা, স্ট্রাকচারে আসবে হলো ফার্স্ট একদম, আমরা যদি এই স্ট্রাকচারটা দেখি এরকম হেক্সাগোনাল হয়। হেক্সাগোনালের বাইরে যে এই লেয়ারটা, এই যে এই লেয়ারটা দেখো, এটা পাশেও একটা সেল আছে না, সেটা প্লাস এই সেলটাকে মাঝখানে রয়েছে, এটাকে বলা হয় মিডিল ল্যামেলা। তো ফার্স্ট লেয়ার হলো মিডল ল্যামেলা, তারপরে প্রাইমারি সেল ওয়াল, তারপর হলো সেকেন্ডারি সেল ওয়াল। তোমরা দেখবে হয়তো সেকেন্ডারি সেল ওয়ালটা কতটা মোটা। তো সেকেন্ডারি সেল ওয়ালটা একটু থিক হয়, আর কম্পেয়ার টু প্রাইমারি, প্রাইমারি তো খুব পাতলা হয়, সেকেন্ডারি সেল ওয়ালটা খুব থিক হয়। তারপর ভেতরে যে গ্রিন কালার দিয়ে যেটা মার্ক করা রয়েছে ওটা হলো আমার সেল মেমব্রেন, আর লিওমেন ভেতরে অর্গানেল গুলো রয়েছে। তো আমরা কি দেখলাম স্ট্রাকচারে, ফার্স্টে হলো মিডল ল্যামেলা, নেক্সট প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, লাস্টে প্লাজমা মেমব্রেন। তার মানে আমরা বুঝতেই পারছি সবচেয়ে বাইরে কেন এক্সোস্কেলেটন বললাম, কারণ দেখো সবচেয়ে বাইরে রয়েছে। আর নেক্সট সেল মেমব্রেন, তার মানে আমাদের সেল ওয়ালের পরে থাকে, যদি থাকে সেল মেমব্রেন তাহলে আমাদের যদি থাকে সেল ওয়াল, তাহলে সেল ওয়াল থাকবে সবচেয়ে বাইরে, তারপরে থাকবে সেল মেমব্রেন। আর অ্যানিমালদের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপারই নেই, কেন ওদের সেল ওয়াল নেই, তাহলে বাইরে ওদের সেল মেমব্রেনটাই আছে, ভেতরে হিউম্যানের মধ্যে অর্গানেল থাকে। তো সেল ওয়ালের যে তিনটে কম্পোনেন্ট পড়ালাম কম, তো সে তাদের ব্যাপারে। মিডিল ল্যামেলা, মিডিল ল্যামেলা হলো আউটার মোস্ট লেয়ার, সবচেয়ে বাইরে ছিল, আমরা সিকোয়েন্সেও দেখেছিলাম। বলছে যে সিমেন্টিং লেয়ার বিটুইন প্রাইমারি সেল ওয়াল অফ নেবারিং সেলস, মানে দুটো যে অ্যাডজেসেন্ট সেল ছিল, এটাই দেখে নাও, এরকম দুটো সেল ছিল তো, তো মাঝখানে সিমেন্টিং লেয়ার, মানে এইটা ছিল হলো, এই লেয়ারটা ছিল হলো মিডিল ল্যামেলা, এটা ছিল হলো আমার মিডিল ল্যামেলা। তাহলে তারপরে কি আছে, যদি এটা মিডিল ল্যামেলা হয়, এইদিকে সেল এটা প্রাইমারি সেল ওয়াল, আর এইদিকে সেল এটা প্রাইমারি সেল ওয়াল, তাহলে এটা সিমেন্ট করছে না, দুটো অ্যাডজেসেন্ট সেলের মাঝখানে প্রাইমারি মিডিল ল্যামেলা থেকে কি করছে, দুটো পাশে যে আমার প্রাইমারি সেল ওয়াল আছে সেটাকে সিমেন্ট করছে। কম্পোজিশন, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম পেকটেট দিয়ে তৈরি। এই পেকটেট পড়েছিলাম না, ওখানে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম গ্রুপ অ্যাড হয়েছে, পেকটেট হয়ে গেছে, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম পেকটেট। তো একটা জিনিস জেনে রাখো, কোনো কিছুকে বায়োলজিক্যাল মেথড অনুযায়ী, ধরো প্রোটিনকে ভাঙবে, তো প্রোটিনকে ভাঙার জন্য না প্রোটিনের এনজাইম লাগে, প্রোটিনেজ। ধরো তুমি ডিএনএ কে ভাঙবে, ডিএনএ কে নিউক্লিওটাইড, তাহলে আমার নিউক্লিয়েস, মানে যেটা দিয়ে যেটা জিনিসটা তৈরি, সেই কম্পোজিশনটার তুমি পাশে যদি এস লাগিয়ে দেয়, ASE, তাহলে এনজাইম তৈরি হয়ে যাবে। আর ওই এনজাইমটা কেপাবেল স্পেসিফিক কম্পোনেন্টটাকে ভাঙার জন্য, ডিগ্রেড করার জন্য। মানে এখন যদি তুমি প্রোটিনকে ভাঙতে চাও, প্রোটিয়েস, নিউক্লিওটাইডকে ভাঙতে চাও, নিউক্লিয়েস,
আবার নিউক্লিওটাইড দুটো আছে, ডিএনএ, ডিএনএস, আরএনএ কে, আরএনএস। তো যেটা যে দিয়ে তৈরি তাকে তুমি রেসপেক্টিভ এনজাইম দিয়ে ভাঙতে পারো। ঠিক তেমনই তাহলে পেকটিন দিয়ে তৈরি করে কি দিয়ে ভাঙবে? পেকটিনেস দিয়ে ভাঙবে। আচ্ছা একটা কথা বলো, সেল ওয়াল থাকছে কার? ফল, গাছের, গাছের বিভিন্ন ভ্যারাইটিসের পাতা থাকতে পারে, তারপরে ফল ফুল, এভরিথিং এভরিথিং জায়গায় আমার সেল ওয়াল জিনিসটা আছে, তাই তো? তাহলে তুমি আমাকে একটা কথা বলো, যদি আমি ফল আর ভেজিটেবলের কথা বলি, সেটা যদি আমাকে ধরো ফলটা তো সেল ওয়াল মানে বাইরের একটা খোসা হিসেবে কাজ করছে, কভারিং হিসেবে কাজ করছে, তাহলে সেই খোসাটাকে যদি তুমি আমার নষ্ট করে দাও, ফার্স্টে কে কোন লেয়ার আছে? ডেফিনেটলি মিডিল লেভেলে আছে। তো মিডিল লেভেলটাকে ডিগ্রেড করে দাও, তাহলে ফলটা আস্তে আস্তে পেকে যাবে না? তো ওটাই লিখেছে, পেকটিনেস এনজাইম ডিগ্রেড দিস লেয়ার কজেস ফুড রাইপেনিং অর সফটেনিং। আচ্ছা তারপরে লেয়ার হলো আমার প্রাইমারি সেল ওয়াল, যেটা থিন পাতলা লেয়ার, কেপাবল অফ গ্রোথ। মিডিল অ্যাকচুয়ালি সেল ওয়াল আমরা কি পড়েছিলাম? ডেড, নন লিভিং। কিন্তু লিভিং, এই যে প্রাইমারি সেল ওয়ালটা, এটা হলো একমাত্র এর মধ্যে আমার গ্রোথ শো করে, ঠিক আছে? এলাস্টিক হয়ে থাকে এটা। আর ইভেন এর কি দিয়ে তৈরি? কম্পোজিশন সেলুলোজ আর হেমিসেলুলোজ দিয়ে তৈরি। কার পরের তৈরি? মিডিল ল্যামেলার পরেই এ রয়েছে প্রেজেন্ট ইনার টু মিডিল ল্যামেলা। সেকেন্ডারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল প্রেজেন্ট ইনার টু প্রাইমারি সেল ওয়াল, বা এর পরেই তো আমার রয়েছে হলো প্লাজমা মেমব্রেন। তাহলে আমরা এটা বলতে পারি যে ও প্লাজমা মেমব্রেনের ওপরের দিকে রয়েছে, আউটসাইড দ্য প্লাজমা মেমব্রেন। আচ্ছা কি কি দিয়ে তৈরি? দেখো সেলুলোজ আর হেমিসেলুলোজ থাকবে, তার সাথে লিগনিন আর জাইলান চলে এসেছে, ঠিক আছে? এটা হলো কম্পোজিশন। এই লিগনিন আর জাইলান এসেছে বলে কি হয়েছে সেটা আমরা অ্যানাটমিতে পড়বো। আচ্ছা তারপরে হলো আমাদের এটা নন ইলাস্টিক আর রিজিড এটা হয়। নেক্সট আমার প্লাজমোডেজমাটা কি? প্লাজমোডেজমাটা হলো, দেখো আমাদের ওদের যে সেল ওয়াল দিয়ে তৈরি, যে প্রত্যেক কটা সেলের বাইরে সেল ওয়াল আছে, ঠিক আছে? এবার ওদের বডিটার ভেতরে তো জল বলো, ওয়াটার বলো, মিনারেলস বলো, আদার্স নিউট্রিয়েন্ট বলো, যাই হোক না কেন, একটা সেল থেকে তো অন্য সেলে যেতে হবে, না হলে আমার বডি কাজ করবে করে? প্রত্যেক কটা সেলের তো জল লাগবে, মিনারেলস লাগবে, সব কিছু লাগবে। তাহলে ওরা পাবে কি করে? পাবে হলো ওদের প্রত্যেক কটা সেলের মাঝখানে একটা ব্রিজ থাকে, সাইটোপ্লাজমিক ব্রিজ থাকে, এটাকেই বলা হয় প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা হলো আমার একটা সেলের মধ্যে, সেল ওয়ালের মাঝখানে একটা সাইটোপ্লাজমিক ব্রিজ। যে রাখো একমাত্র আমার সেল ওয়ালে যদি কোনো লিভিং কিছু থেকে থাকে, সেটা হলো প্লাজমোডেজমাটা। এটা কিন্তু লিভিং হয়। পিটস কি? পিটস হলো আমার, আমার সবচেয়ে বাইরে কি আছে? মিডিল ল্যামেলা। তারপর দেখো রেড দিয়ে আমি মার্ক করেছি, ওটা প্রাইমারি ল্যামেলা, প্রাইমারি সেল ওয়াল। তো প্রাইমারি সেল ওয়ালের পরে মোটা আমি বলেছিলাম না খুব ঠিক হয়, এটা এখানে লেখা হয়নি, এখানে দেখে রাখো। এত কিছু জিনিস দিয়ে তৈরি, ঠিক তো হবেই। ইভেন এখানে যতটা সেলুলোজ থাকে, এখানে ওর থেকে অনেক বেশি থাকে, তো ঠিক তো জিনিস তুমি দিচ্ছ তো মোটা তো হবে, তো এটা ঠিক, খুব ঠিক হয়। তো এরকম ঠিক লেয়ারটা হলো আমার সেকেন্ডারি সেল ওয়াল মার্ক করা হয়েছে। সেকেন্ডারি সেল ওয়ালের দেখো কোনো কোনো জায়গায় সেকেন্ডারি সেল ওয়ালটা নেই, ঠিক আছে? যে যে জায়গায় সেকেন্ডারি সেল ওয়ালটা নেই ওই জায়গাটাকেই বলা হয় পিটস, ঠিক আছে? তো দেখো certain places at cell wall where secondary cell wall is not deposited on primary cell wall, ওটাকেই বলা হয় পিটস। সেল মেমব্রেন, এবার সেল মেমব্রেন ইলাস্টিক হয়, যেটা পুরো সেল ওয়ালের একটা অপোজিট ফেনোমেনা এখানে আমরা দেখতে পারবো। ইলাস্টিক হয়, নন লিভিং হয়, সরি 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 লিভিং হয়, ইভেন নন পারমিয়েবল, ঠিক আছে? ইলাস্টিক হচ্ছে, আগেরটা রিজিড ছিল, লিভিং এটা, ওটা নন লিভিং ছিল, ইভেন নন পারমিয়েবল, মানে বা তুমি বলতে পারো সিলেক্টিভলি পারমিয়েবল। তার কারণ কি আমরা পড়বো, কারণ এর কম্পোজিশন, এর কম্পোজিশনের মধ্যে এমন এমন কেউ আছে যে কাউকে আসতে দিচ্ছে, কেউ অ্যালাউ করে আর কেউ অ্যালাউ করে না। কম্পোজিশনের আগে পড়ি আমরা আরবিসি এরিথ্রোসাইট, যেটা আমাদের ব্লাড সেলের একটা কম্পোনেন্ট। আমাদের ব্লাড সেল তিনটে আছে, আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটলেটস, তার মধ্যে একটা আরবিসি। ওর লিপিডের কম্পোনেন্ট হলো 40% আর প্রোটিন হলো 52।
আচ্ছা, একটা কথা বলে রাখি, প্রোটিন না খুব ছোট ছোট হয়, কারণ কি অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয়। কম্পেয়ার টু লিপিড ইজ বাল্কি। তো তাই জন্য তুমি যদি আমাকে বলো নাম্বার পার মলিকুল কোনটা আছে বেশি, ডেফিনেটলি প্রোটিন। কিন্তু লিপিডের পরিমাণ ইজ হাইলি হাই কম্পেয়ার টু প্রোটিন। তার কারণ হলো প্রোটিনের মলিকুল আগেও খুব ছোট, সংখ্যায় বেশি থাকে। লিপিড 40 মানে জেনে রাখো ওখানে অ্যাবান্ডেন্সে লিপিডেরই বেশি। আচ্ছা, নেক্সট কম্পোজিশন আছে। কম্পোজিশনটা সেল মেমব্রেনের ভাইটাল। লিপিডটা অ্যাকচুয়ালি পিওর লিপিড না, লিপিডের মধ্যে একটা ফসফেট গ্রুপ অ্যাড থাকে, তাই এটাকে ফসফোলিপিড বলে। ফসফোলিপিডের অনেক এক্সাম্পল আছে, বায়োমলিকুলস দুটো পড়বো। তার মধ্যে একটা এক্সাম্পল হলো লেসিথিন। সেটা এই মানে আমাদের প্লাজমা মেমব্রেনে যে লিপিডটা পাওয়া যায় সেটা ফসফোলিপিড, যার নাম হলো লেসিথিন। আচ্ছা, আরেকটা লিপিড পাওয়া যায় কোলেস্টেরল, সেটা যদি অ্যানিমাল হয়, অ্যানিমাল হলেই কোলেস্টেরলটা পাবো। বাকি যদি সেলুলার হয়, সেলুলার মানে প্ল্যান্ট হয়, তাহলে সেখানে কিন্তু আমরা কোলেস্টেরল পাবো না, অনলি এক্সক্লুসিভলি অ্যানিমাল। আচ্ছা, লিপিডে একটু আসে। লিপিডে ফসফোলিপিড মানে দুটো কম্পোনেন্ট আছে, ফসফেট গ্রুপ আছে, লিপিড গ্রুপ আছে। আচ্ছা, এরকম দেখতে হয়। এই ওপরের দিকটাকে হেড বলা হয়, আর নিচের দিকে টেল। হেড একটাই আছে, টেল দুটো আছে। আচ্ছা, এই হেড কম্পোনেন্টটা ফসফেট গ্রুপ দিয়ে তৈরি, টেল কম্পোনেন্টটা লিপিড দিয়ে তৈরি। হেড একটা, টেল দুটো। নন পোলার পোলার কথাগুলো অর্থ কি? ফসফেট মানে আয়ন্স, আয়ন্স ওয়াটার আয়ন্সকে খুবই পছন্দ করে, তাই জন্য ওরা পোলার হয়। তার মানে একটা আয়ন জলকে আসতে দেবে, জলকে ঢুকতে দেবে, তাহলে আমার ওরা পোলার হলো। হাইড্রোফিলিক, হাইড্রো মানে জল, ফিলিক মানে লাইক মানে অ্যালাউ করবে। লাইপোফোবিক, বুঝতেই পারছো, যদি আয়ন জলকে পছন্দ করে থাকে, জল তো আবার লিপিডের সাথে থাকে না, তাই জন্য লাইপোফোবিক। ফোবিক মানে ভয় পায় বা দূরে চলে যায়। আর লিপিড যে নিচের যে দুটো টেল রিজিয়ন আছে, এরা নন পোলার হয়। অবশ্যই লিপিড দিয়ে তৈরি হলে লিপিড জলকে পছন্দ করে না, তো জলকে যদি পছন্দ না করে তাহলে হাইড্রোফোবিক হবে। লিপিডকেই আসতে দেবে, যেন লাইপোফিলিক হলো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো আমার প্রোটিন। প্রোটিন দু রকমের পাবো। ইন্ট্রিগ্রাল পাবো মানে ভেতরে থাকবে, ইন্ট্রি মানে ভেতরে, আর পেরিফেরাল মানে বাইরে থাকবে। দু ধরনের প্রোটিন পাবো। কার্বোহাইড্রেটস পাবো, কিন্তু কার্বোহাইড্রেটসকে আমরা এমনি গ্লুকোজ, ফ্রুক্টোজ এরকম ভাবে পাবো না, আমরা গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড মানে এটা কনজুগেটেড হয়ে থাকবে। ঠিক আছে। এই গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড যখন একসাথে থেকে কোনো স্ট্রাকচার তৈরি করে, বারবার বলছি এখানে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড একসাথে থাকে না, আলাদা আলাদা থাকে, কিন্তু স্ট্রাকচারটার মধ্যে আছে। কিন্তু এমন কোনো স্ট্রাকচার তোমরা ব্যাকটেরিয়া সেল ওয়ালে দেখবে, গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড দুজনে মিলে একটা গঠন তৈরি করেছে, তো সেটাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। মানে যদি এটা আমার গ্লাইকোপ্রোটিন হয় আর যদি এটা আমার গ্লাইকোলিপিড হয়, তুমি এরকম ভাবে ফ্রিলি দুজনকে পাবে হলো প্লাজমা মেমব্রেনে। কিন্তু যখন তুমি এটা গ্লাইকোক্যালিক্স পড়বে, এই দুটো এরকম একসাথে হয়ে যাবে, তখনই এই 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 কম্পোনেন্টটার নাম গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স তুমি সেল মেমব্রেনে পাবে না, তুমি দুটোকে আলাদা আলাদা জায়গায় দেখতে পাবে। আচ্ছা, সেল মেমব্রেনের স্ট্রাকচার কেমন হবে? অনেক স্ট্রাকচার এসেছে, একটাই তোমাদের সিলেবাসে আছে, সেটা হলো মোস্ট অ্যাকসেপ্টেড মডেল, ফ্লুইড মোজাইক মডেল, যেটা দিয়েছে হলো সিঙ্গার অ্যান্ড নিকোলসন। সেটার ব্যাপারে পড়বো। জাস্ট জেনে রাখো এই কম্পোনেন্টটাই রিপিট হবে। কম্পোজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার স্ট্রাকচারটা আমরা এঁকে দেখাবো। এটা একটা সেল মেমব্রেন ফ্লুইড মোজাইক মডেলটার স্ট্রাকচার। এখানে আমরা যেটাকে আমরা এতক্ষণ ধরে জানি সেটার ব্যাপারে কথা, যেটা পড়লাম, এই যে ফসফোলিপিড এক একটা আঙ্গুলের মতন রয়েছে, ফিঙ্গার লাইক প্রজেকশন, এই যে এগুলো এক একটা ফসফোলিপিড বলা হয়। ওপরেও ফসফোলিপিড, নিচেও ফসফোলিপিড, মানে ফসফোলিপিড বাইলেয়ার। তার মানে এই যে আমরা বলি না মেমব্রেন, সিঙ্গেল মেমব্রেন, মানে এই একটা হলো সিঙ্গেল মেমব্রেন। তো ডাবল মেমব্রেন কি হবে? এই একটা স্ট্রাকচার আর একটা স্ট্রাকচার, এইটা আরেকটা, বুঝেছো? আচ্ছা, বলি না ইন্টার মেমব্রেন স্পেস, ওই যে এইটা আরেকটা থাকবে ওর মাঝখানের জায়গাটা, ডাবল মেমব্রেন হয়ে গেল। মেমব্রেনলেস মানে একটাও নেই। ঠিক আছে। সেন্ট্রিওল, আমরা যে পড়বো রাইবোসোম, এইগুলো নেই। যদি আমি ইয়ার পড়ি, গলগি বডি পড়ি, একটা আছে।
নিউক্লিয়াস পড়লে এটা একটা, আরেকটা এটা একটা, আর মাঝখানে স্পেস, এখানে জল থাকে। তো এইটা হলো একটা স্ট্রাকচার, এই জন্য বলা হয় ফসফোলিপিড বায়োলেয়ার। তো প্রথম কথা, লিপিড তো শুধু থাকে না, লিপিডের সাথে ফসফেট গ্রুপ থাকে, তাই জন্য ফসফোলিপিড বলা হয়। দেন এই ফসফোলিপিডটা দুটো থাকে, দুটো মিলিয়ে একটা মেমব্রেন, তো এটাকে বলা হয় ফসফোলিপিড বায়োলেয়ার। সেলের তুমি বাইরে যাও, সেখানেও তুমি পাবে মেমব্রেনকে, আমি অ্যানিমেলের কথা বলছি। আর যদি তুমি সেলের ভেতরে অর্গানেলগুলোতে যাও, সেখানেও তুমি পাবে মেমব্রেনকে, একটা পাচ্ছ না দুটো পাচ্ছ, সেটাই হলো পার্থক্য। হলো, এবার লিপিড কমপ্লিট। কোলেস্টেরল থাকে, এই যে এরকম কোলেস্টেরল থাকতে পারে, তখন সেটা না স্পেসিফিক্যালি অ্যানিমাল সেল হয়ে যাবে, তাহলে টিপিক্যাল আছে তো আমি এটা বাদ দিচ্ছি, ঠিক আছে। তো এইটা আমার, তারপরে হলো আমার প্রোটিনে আসি। পেরিফেরাল প্রোটিন বাইরে থাকছে, আমি এখানে ইকুয়াল লিখেছি, নাও থাকতে পারে, থাকবে তো ডেফিনেটলি অপোজিটে, এখানে তিনটে ওখানে দুটো, কিন্তু এরকম কোনো ব্যাপার না ওপরে তিনটে নিচের তিনটে, নাথিং। তো ভেতরে একটা, এটা হলো ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল বা ইন্ট্রিনসিক বলা হয়, পেরিফেরাল বা এক্সট্রিনসিক বলা হয়। নেক্সট হলো, আমি যে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড বলেছিলাম কার্বোহাইড্রেটের পার্ট, দেখো গ্লাইকোপ্রোটিন যেটা, সেটা দেখো পেরিফেরাল প্রোটিন থেকে উঠেছে, ছোট 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 ছোট, এগুলো আমার এটাকে মানে সিম্পল সুগার দিয়ে তৈরি হয়েছে। তারপরে গ্লাইকোলিপিড কেন বলছি, দেখো আমার লিপিডের থেকে তৈরি হচ্ছে বলে, লিপিডের উপরে যে ফসফেট গ্রুপটা আছে সেখান থেকে তৈরি হচ্ছে, লিপিড থেকেই, ফসফোলিপিড থেকেই তৈরি হচ্ছে। তো গ্লাইকো মানে গ্লুকোজ গ্রুপ, এখানে পুরো গ্লুকোজই আছে, মানে গ্লুকোজ বা সিম্পল সুগার আছে, কিন্তু কার উপরে আছে, লিপিড, তাই জন্য বলছে গ্লাইকোলিপিড। তো গ্লাইকোপ্রোটিন কখন বলবো, যখন ওই আমার ওই মানে সুগারের পার্টটা যখন আমার প্রোটিনের উপর থেকে উঠবে, ঠিক আছে, তখন বলবো গ্লাইকোপ্রোটিন। এবার আমি একটু ইন্টিগ্রাল আর পেরিফেরালের মধ্যে পার্থক্য বুঝি। সবচেয়ে বেশি পরিমাণে থাকবে ইন্টিগ্রাল, 70%, দেখতেই পাচ্ছ কতটা বড়। নেক্সট থাকবে পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন হলো 30%। আচ্ছা, ইন্টিগ্রাল প্রোটিন ভেতরে থাকে এমবেডেড, তাই জন্য এটাকে এক্সট্রাক্ট করা ইজি হবে না। আর আমার পেরিফেরাল প্রোটিন যেটা, সেটা হলো আমার বাইরে থাকে, ইজিলি এক্সট্রাক্টেবল। আরেকটা যদি বলি, এই আমার যে ইন্টিগ্রাল প্রোটিন আছে না, এর একটা ফাংশন আছে, সেটা আমরা প্লাজমা মেমব্রেনের ফাংশনে পড়বো। তো এই হলো আমার স্ট্রাকচার। এবার কিছু প্লাজমা মেমব্রেনকে কিছু নাম দেওয়া হয়েছে, সেগুলোর ব্যাপারে একটু পড়ি। তো আউটার কভারিং এর সেল মেমব্রেনের এটা হলো কম্পোজিশনগুলো, প্রোটিন আর লিপিডের জন্য এর অনেকগুলো নাম দেওয়া হয়েছে। তো ফার্স্ট জেনে রাখো, প্রোটিন আর লিপিডের ডিপোজিশনটা প্লাজমা মেমব্রেনে ইউনিফর্ম না, কোনোটা বেশি কোনোটা কম। অ্যাবান্ডেন্সে লিপিডেরই বেশি থাকবে, কারণ কি সাইজও বেশি থাকে, বড় হয়। আচ্ছা, এটা কোনো সলিড স্ট্রাকচার না, লিপিড আছে মানে বুঝতে পারছো এটা কোনো সলিড স্ট্রাকচার, এটা কোয়াসিফিড। কোয়াসিফিড মানে হলো সেমি সলিড, কেন, লিপিডের জন্য। 7 ন্যানোমিটার থিক হয়, বাইলেয়ারটা মিলে বলছি, কিন্তু বাইলেয়ার স্ট্রাকচারটা ছিল মানে সিঙ্গেল মেমব্রেন 7 ন্যানোমিটার থিক, ডাবল মেমব্রেন প্লাস হয়ে যাবে, মাঝখানে স্পেসটার কথা আমি কিন্তু ধরলাম না। আচ্ছা, নেক্সট হলো ফ্লুইডটাকে বলা হয়, মানে আমাদের মডেলটার নাম কি, ফ্লুইড মোজাইক মডেল, তাই তো। তো ফ্লুইডটাকে বলা হয় ফসফোলিপিড। আর মোজাইকটা প্রোটিনের জন্য। মোজাইক কেন বলা হয়, যে হলো দেখেছো ঘরের মধ্যে মার্বেল দিয়ে মোজাইকের ডিজাইন করা হয়, ওই যে মার্বেলের মধ্যে যে ডিজাইনগুলো করা, ওটাকে মোজাইক বলা হয়। তো ঠিক তেমনই লিপিডের মতন সারি 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 লিপিড, তার মধ্যে প্রোটিন রয়েছে। তো মাঝে মাঝে জায়গায় প্রোটিন দেখা যাচ্ছে, এক্সটার্নালি দেখা যাচ্ছে, ইন্টারনালি দেখা যাচ্ছে, তো ওটাকে বলা হয় হলো মোজাইক। হ্যাঁ, আরেকটা কথা বলছে, টার্মটা হলো আইসবার্গ ফ্লোটিং ইন দ্য সি অফ ফসফোলিপিড বায়োলেয়ার। কেন আইসবার্গ প্রোটিনকে বলা হচ্ছে ফ্লোটিং ইন দ্য সি, সি মানে ফসফোলিপিডকে বলা হচ্ছে, মানে বুঝতেই পারছো সি বলা হচ্ছে মানে লিপিডের পরিমাণ অ্যাকচুয়ালি বেশি। আচ্ছা, প্লাজমা মেমব্রেন ইজ অ্যাম্ফিপ্যাথিক মলিকিউল, কেন কি এর মধ্যে দুটো ডিফারেন্ট গ্রুপ আছে, একটা পোলার যেটাকে হাইড্রোফিলিক আর নন পোলার টের ফসফেটোলিপিড, দুটো আলাদা আলাদা কম্পোনেন্ট রয়েছে, ওটাকে অ্যাম্ফিপ্যাথিক বলা, দুটো অপোজিট। আর অ্যাসিমেট্রিক ইন নেচার, অ্যাসিমেট্রিক হলো আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। যদি আমি তোমাকে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন বলা হয়, তার কারণই হলো এই যে এক্সটার্নাল প্রোটিনটার কথাই ধরো না, ওটা তো বাইরে বেশি রয়েছে, মানে হতেই পারে ওপরের দিকটা বেশি নিচের দিকটা কম, তো সব কিছু এসে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিডের যদি তুমি কম্পোজিশন ধরো, সেটাও তো আনইকুয়ালি হবে না। তো এই জন্য এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক। আর ডাইনামিক বলা হয় ফাংশনের জন্য, অনেক ফাংশন। এক হলো ট্রান্সপোর্ট এবিলিটি, যেটা আমি পড়াবো,
কারণ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্টটা এখানেই জেনে নেওয়া বেস্ট। কারণ আর তারপরে এখানে আবার এন্ডোসাইটোসিস এক্সোসাইটোসিসটা পরে দেবো। কারণ আমরা যখন নেক্সট ক্লাস 12 বা মানে 11-এরও অনেক ফিজিওলজি পড়বো, সেখানে বারবার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কতটা আসবে, প্যাসিভ আসবে, তো এখনই জেনে নেবো। কুইক রিপেয়ার, যদি কোনো রকমভাবে কিছু ধরো মেমব্রেনটা ভেঙে গেল, তো সঙ্গে সঙ্গে নিজেকে রিপেয়ার করে নেবে, দেখাবো ওটা। আর নিজেকে এক্সপ্যান্ডও করতে পারে, কন্ট্রাক্টও করতে পারে। এই জন্য এতগুলো ফাংশনের জন্য ডাইনামিক ইন নেচার বলা হয়। নেক্সট হলো এই যে মুভমেন্টসগুলো, কিছু মুভমেন্টস শো করে, কেন বলো তো? লিপিড, তো লিপিডটার মধ্যে তো ওরা লিপিডের মধ্যে যেহেতু ওই জায়গাটা একটা কোয়াসি ফ্লুইড এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, তাই জন্য ওখানকার ফসফোলিপিডগুলো, ইভেন ওখানকার প্রোটিনগুলো কিছু মুভমেন্ট শো করে। তার মধ্যে ফার্স্ট মুভমেন্ট দেখো রেয়ার মুভমেন্ট, এটা অনলি দেখালে লিপিডই দেখাবে, প্রোটিনে দেখায় না, সেটা হলো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। দুটো বায়োলেয়ার এরকম ছিল তো, এরকম যদি এখানে চলে আসে, ফ্লিপ ফ্লপ, ভেরি রেয়ার। তারপর একটা হলো অনলি লিপিড। তারপর একটা হলো সাইড ওয়াইজ, ধরো এই একটা লিপিড আছে, এই একটা লিপিড আছে, দুজনে জায়গা চেঞ্জ করে নিল। ল্যাটারাল, প্রোটিনও দেখাতে পারে, লিপিডও দেখাতে পারে। রোটেশনাল, ও একটাই অ্যাক্সিস বলে ঘুরে গেল, ঘুরে 360 ডিগ্রি ঘুরে গিয়ে 360 ডিগ্রি। একটা ফ্লেক্সন মুভমেন্ট, ওই যে বললো না এক্সপ্যান্ড করতে পারে, কনভার্ট করতে পারে, ওটার জন্য অনেক সময় লিপিড নিজের শেপ চেঞ্জ করতে পারে, বেন্ড হতে পারে, আবার তার পুরো মানে আগের অবস্থায় চলে আসতে পারে, এটাকে ফ্লেক্সন মুভমেন্ট বলা হয়। প্লাজমা মেমব্রেনের ফাংশনের ব্যাপারটা আমরা ফার্স্টে যেমন আমরা সেল ওয়ালের ক্ষেত্রে পড়েছিলাম, কিন্তু এখানে আমরা আলাদা করে পড়বো। তার কারণ আমি একটা আগের স্লাইডেই বলেছিলাম যে প্লাজমা মেমব্রেনকে ডাইনামিক ইন নেচার বলা হয়। তো ডাইনামিক ইন নেচার বলা হয় তার কারণ ওর এত ফাংশনেবল, ওর মধ্যে ভ্যারাইটিস দেখা যায়। তার মধ্যে একটা মেজর ফাংশন হলো ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন মানে কি? ট্রান্সপোর্ট করার যে প্রসেসটা, এটাকে বলা হয় ট্রান্সপোর্টেশন। তো আগে আমরা বুঝি ট্রান্সপোর্টেশন হলো দু রকমের হতে পারে, একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর একটা প্যাসিভ। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে। তোমরা জানো হয়তো যে টেম্পারেচার বলো, প্রেশার বলো, অলওয়েজ হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, এটা হলো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এটাকে বলে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কিন্তু আগেনস্ট কি হবে? লোয়ার টু হায়ার। ঠিক তেমনই এই যে এই জিনিসটা আমরা অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে দেখতে পাবো। প্যাসিভ ট্রান্সপোর্টে আমরা দেখব যে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে মলিকিউলস, ওয়াটার হতে পারে, নিউট্রিয়েন্টস হতে পারে, যাই হোক না কেন মলিকিউলসের আমরা মাইগ্রেশনটা দেখতে পাবো, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার। তো মানে এটা প্যাসিভটা অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হচ্ছে, যেটা আমি অলরেডি মেনশন করেছি। কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা লোয়ার টু হায়ার কনসেন্ট্রেশন, দেখতেই পাচ্ছ এখানে মলিকিউলগুলো কত অল্প আছে আর এখানে কত বেশি মলিকিউলস আছে। তো লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন হচ্ছে, তার মানে এটাকে अगेंस्ट দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এবার তোমরা একটা কথা ভাবো, এই যে বাড়িতে আমরা জল যে আমরা মানে পাম্প ইউজ করি, সেটা কি নিচ থেকে ওপরে যাচ্ছে না? তো এটা একটা अगेंस्ट দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট না, মানে এটা একটা আমরা গ্র্যাভিটির আগেনস্টে কাজ করছে না, তো আমাদের কি ইউজ করতে হচ্ছে? পাম্প। ঠিক তেমনই অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আমাদের এই যে একটা আগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে কাজ করানো হচ্ছে, এর জন্য না ওকে সাপ্লাই দেওয়ার জন্য কিছু কিছু আলাদা কিছু কম্পোনেন্টস আসবে, এনার্জি আসবে, ও লাগবে, কারণ ও যে কাজটা করছে সেটা হলো যে নর্মাল যে রুল সেটাকে ও মানছে না, তাই জন্য ওর ফার্স্ট লাগবে পাম্প। আরেকটা জিনিস লাগবে হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্টে, তুমি একটা কথা ভাবো, ধরো একটা পুয়ার পার্সন একজন কেপাবল পার্সনকে টাকা পয়সা দিচ্ছে, তো সেটার ক্ষেত্রে আমার কি হচ্ছে, আমার এর ক্ষেত্রে ও কি টাকা দিতে পারবে? ও কি কেপাবল? একদমই না, ডেফিনেটলি না। তাই জন্য ওকে অন্য জায়গা থেকে সেই যেটা বলেছে সেটাকে অ্যারেঞ্জ করতে হবে। তো তার মানে ওর আলাদা একটা এনার্জি লাগবে, আলাদা কাউকে লাগবে, যার ফলে ও এই কাজটা করতে পারবে, যেটা হলো একটা अगेंस्ट দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কাজ, সেটা কি? এটিপি। তো ঠিক তার মানে আমার অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে লোয়ার টু হায়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে अगेंस्ट দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, আর তার জন্য এটিপি লাগছে, একটা আলাদা এনার্জি সোর্স লাগছে, আর পাম্প দরকার। প্যাসিভের ক্ষেত্রে হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, তার মানে সিম্পল ব্যাপার, কোনো এখানে কোনো যার কাছে আছে সে দিচ্ছে, তো ইট ইজ কমপ্লিটলি ওকে। তো তাই জন্য আমরা এটিপি নট রিকোয়ার্ড, দরকার কি? যখন ওর কাছে আছে ও দিচ্ছে, কিছুই দরকার নেই এক্সট্রা।
কিন্তু দেখবো একজন আছে যে একটু অ্যাক্টিভের মতন একটা সিমিলারিটি শো করবে, তো সম্পূর্ণ না। আগে আমরা প্যাসিভ থেকে স্টার্টটা করি। প্যাসিভের ক্ষেত্রে আমরা ডিফিউশন পড়বো, অসমোসিস পড়বো। দেখো এই দুটো যে পয়েন্ট, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, এখানে এটিপি নট রিকোয়ার্ড, এই দুটো পয়েন্ট কিন্তু এখানে বলো ওখানে বলো ফলো আপ হবে, কিন্তু এক্সট্রা কিছু ফিচার্স আসবে, কারণ কি টাইপস চলে যাচ্ছে। ডিফিউশনে আসে, ডিফিউশনের দুটো আছে, সিম্পল আছে, ফ্যাসিলিটেটেড আছে। সিম্পলের ক্ষেত্রে ওই দুটো পয়েন্ট। আর তোমরা জানো ডিফিউশন কি, যদি ওই ঘরের একটা কোণে ধরো ধূপ জ্বালিয়ে রেখে দিলে, সেটা ওখানে ধূপের যে গ্যাসটা বেরোয় এটার কনসেন্ট্রেশনটা খুব হাই হয়ে রয়েছে, আস্তে আস্তে সারা ঘরে ছড়াবে, ঘরে লোয়ার কনসেন্ট্রেশন তো হায়ার টু লোয়ার যাবে, এটাই হলো আমার সিম্পল ডিফিউশন হচ্ছে। তো এটা গ্যাস দেখাবে এখানে O2 CO2। আর ওয়াটার কিন্তু প্যাসিভ ট্রান্সপোর্টের প্রত্যেকটা দিয়েই ওয়াটার যাবে, কোনো অসুবিধা, ওয়াটার হলো একটা কমন। ফেসিলিটিটা আসি, কিন্তু এর ক্ষেত্রে না একটা এক্সট্রা প্রোটিন লাগছে, তার নাম হলো ক্যারিয়ার প্রোটিন, বা ওটাকে চ্যানেলও বলা যেতে পারে। আচ্ছা এবার তোমাকে বলি, এটা কিন্তু এমন কোনো এক্সট্রা কিছু না যেটা তৈরি হচ্ছে। এটা কি, এটা হলো আমার তোমরা প্লাজমা মেমব্রেনে ওই যে আমাদের ইন্ট্রিনসিক প্রোটিনটা পড়েছিলে মনে আছে, মাঝখানে ছিল, মাঝখানে একটা চ্যানেল করেছিল এরকম, এরকম ভাবে ছিল। এইটা, এটার এখানে দুদিকে দুটো ফুটো আছে, পরির মতন আছে, এখান থেকে জল যেতে পারে, গ্লুকোজ যেতে পারে, এটা একটা ইটসেলফ একটা চ্যানেল হিসেবে কাজ করছে। ঠিক আছে, যদি ওয়াটার ট্রান্সপোর্ট করে অ্যাকোয়াপোরিন হয়ে যাবে। তো এটা না, এটাতে কোনো এটিপি বা কিচ্ছু লাগে না কাজ করার জন্য, এ সিম্পলি কাজ করে, কারণ কি ইটসেলফ রয়েছে না, তো এখান থেকে ঢুকে যায়, যেটা যেটা যদি লাইক মেটেরিয়াল এখান থেকে যায়, ওটা যদি অ্যাট্রাক্ট করে দেয় ও চলে যাবে। ঠিক আছে, এবার অসমোসিস আসে, যেন এটা সেমি পারমিয়েবল মেমব্রেনের মাঝখানে থাকে, তার মধ্যে দিয়ে যায়। সেই পারমিয়েবল মেমব্রেন এখানে কে, প্লাজমা মেমব্রেন নিচে, ও যাকে সিলেক্ট করবে সে ওর মধ্যে যেতে পারবে, কে, ওয়াটার। ঠিক আছে, আচ্ছা অ্যাক্টিভে চলে আসি। অ্যাক্টিভের কিন্তু আমার লোয়ার কনসেন্ট্রেশন বললাম এই পয়েন্টগুলো। আচ্ছা এটা তো এটিপি আর পাম্পের মধ্যে রিলেশন বলে দিই, কেন কি তোমরা যখন পরের চ্যাপ্টারগুলো পড়বে সেখানে তুমি বুঝতে পারবে। অ্যাকচুয়ালি পাম্পের কাজ করতে গেলে এটিপি লাগে। পাম্প কি করছে, ওকে একটা যাওয়ার পথ করে দিচ্ছে, যেখানে কিছু নেই সেখান থেকে যেখানে অলরেডি অনেক কিছু রয়েছে সেখানে যাচ্ছে, এই পথটা করে দেয় হলো পাম্প। তো এই পাম্পের না কাজ করতে গেলে এটিপি লাগে, তো তাই জন্য এটিপি ইজ রিকোয়ার্ড এই পাম্পটার ফাংশনালিটির জন্য। নেক্সট টাইপ একটা আছে বাল্ক ট্রান্সপোর্ট, এইগুলো ফলো আপ হবে। এক্সট্রা একটা পয়েন্ট ভেসিকল লাগবে। ভেসিকল জিনিসটা কি, এই জায়গায় লিখেছে, এটা হলো ধরো ভেসিকল, আর এর মধ্যে মলিকুলস থাকবে, সেটা যেটাই হতে পারে, আমরা পড়বো এক্সাম্পলে কি আছে, সেটা ভেসিকলের মধ্যে প্যাকড হবে। ভেসিকল কি এর পরেই বলবো। তারপরে কি আমার এটা দুটো হতে পারে, এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস। সাইটো মানে সেল, এন্ডো মানে ভেতরে, এক্সো মানে বাইরে। তো এক্সোসাইটোসিসটাকে বলি, যদি আমার সেলের মধ্যে কেউ থাকে আর যদি বাইরে বের করে দিই তাকে বলবো এক্সোসাইটোসিস। আবার ভেসিকলের মধ্যে প্যাকড হয়ে এটিপি লাগবে, পাম্প লাগবে, আর লোয়ার টু হায়ার কনসেন্ট্রেশন। এন্ডোসাইটোসিস কি সেম ক্রাইটেরিয়া, শুধু বাইরে থেকে ভেতরে আসবে। এবার এন্ডোসাইটোসিসের দুটো ভাগ হয়ে যাচ্ছে, দেখো ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস। দেখো ফ্যাগোসাইটোসিস হলো যদি সেল কোনো সলিড মেটেরিয়ালকে এন্ট্রি দেয়, সেটাকে বলো ফ্যাগোসাইটোসিস, তাহলে এটাকে বলে সেল ইটিং ফেনোমেনা। আর পিনোসাইটোসিসকে বলা হয় সেল ড্রিঙ্কিং, কেন, যদি কোনো লিকুইড মেটেরিয়াল ঢোকে তখন ওটাকে বলবো পিনোসাইটোসিস। তো এটাই হলো ট্রান্সপোর্টেশন। আর একটা ফাংশন আছে সেগুলো একটু দেখা। আচ্ছা সেল মেমব্রেন নেক্সট ফাংশন, সেটা হলো সেল মেমব্রেন না এরকম, এটা ধরো সেল মেমব্রেন এরকম ইনফোল্ডিং তৈরি করতে পারে, এটাও করতে পারে। আর এইটার মধ্যে ডাবল মেমব্রেন হয়, আর এইটার মধ্যে না বিভিন্ন রকমের ফাংশনস হয়। তো তার আগে একটা কমন ফাংশন জেনে রাখো, যেটা একটা চারটেই করবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে এই জায়গাটার এরিয়া বেশি নাকি সেম এটুকুর মধ্যে, যদি আমি এরকম করে দিই, ডিস্টেন্স সেম, কিন্তু ডিস্টেন্স সেম বাট সারফেস এরিয়া বেশি করে দিলাম। এটা করে না অনেক রকমের ফাংশনও শো করতে পারে। এই তার মানে চারটের একটা কমন ফাংশন কি,
চারটের কমন ফাংশন হলো এরা চারজনই সারফেস এরিয়াকে বড় করে দিতে পারে, আর এর ফলে কি করছে সেটা আমরা পড়ছি। ফার্স্ট আমরা মাইক্রোভিলি করছি অ্যাবজর্পশন। মাইক্রোভিলের কাজ হলো অ্যাবজর্পশন। অ্যানিমালসে দেখা যায় কি করে। অ্যানিমালসের ক্ষেত্রে এই ধরে নাও আমরা হিউম্যান যাদের স্মল ইন্টেস্টাইন আছে তারা কি করে, এই যে সারফেস এরিয়াটা বাড়িয়ে দিয়েছে এর ফলে খাবারটা যেটা আমার ডাইজেশন হচ্ছিল, অ্যাবজর্পশন হচ্ছিল এইটুকু জায়গার মাধ্যমে, আর তো কোনো জায়গা নেই, এইটুকুর মাধ্যমে অ্যাবজর্পশন হবে। এবার হচ্ছে দেখো কত দিক থেকে কতটা দিক হয়ে গেল। তো আমার মাইক্রোভিলির কাজ করছে অ্যাবজর্পশনে, অ্যানিমেলে পাবে যাদের যাদের স্মল ইন্টেস্টাইন থাকে। মেসোজোম, মেসোজোমের ক্ষেত্রে পড়বো কি, এই যে ইনফোল্ডিংটা তৈরি করলো এর মধ্যে হবে মলিকুলার রেসপিরেশন। এবার রেসপিরেশন মানে তোমরা জানো ব্রিদিং রিলেটেড কিছু, শ্বাস রিলেটেড কিছু, কিন্তু জেনে রাখো যেটা আমরা নিচ্ছি নাকের মাধ্যমে ওটা কিন্তু আমার ব্রিদিং বলে। আর এই অক্সিজেনটা নিলাম, এটা সেলে গিয়ে কি করলো, এক কথায় সেলে যাবে, গ্লুকোজকে ভাঙবে, এটিপি তৈরি করবে, এটাকে বলা হয় মলিকুলার রেসপিরেশন। তো আমার মেসোজোমে হচ্ছে মলিকুলার রেসপিরেশন ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। তোমরা একটু মনে করে দেখো, আমি বলেছিলাম যে কোনো রকম মেমব্রেন বাউন্ড অর্গানেল আমি পাবো না প্রোক্যারিওটসের ক্ষেত্রে। তো ব্যাকটেরিয়াতে প্রোক্যারিওটস, তারপর আমার মাইটোকন্ড্রিয়া নেই। এই যে মলিকুলার রেসপিরেশন এটা আমাদের ইউক্যারিওটসের হয় কোথায়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে, কিন্তু ওদের তো মাইটোকন্ড্রিয়া নেই, তাই জন্য ওদের প্লাজমা মেমব্রেনটাই বেঁকে গিয়ে এরকম ঘুরে ঘুরে ইনফোল্ডিং তৈরি করে, তার একটা নাম হলো মেসোজোম, যেখানে হয় মলিকুলার রেসপিরেশন। আরেকটা কি, সেম ফাংশন শুধু ব্লুগিন অ্যালগির ক্ষেত্রে আছে, ব্লুগিন অ্যালগিও প্রোক্যারিওটস, এদের হয় হলো ল্যামেলাজোম আছে। তাহলে আমার মেসোজোম আর ল্যামেলাজোমের ফাংশনটা সেম হয়ে গেল, পার্থক্য একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আছে আরেকটা আছে ব্লুগিন অ্যালগির ক্ষেত্রে। এবার আছে লোমাজোম। আচ্ছা এক্ষুনি ভেসিকুলার ট্রান্সপোর্ট পড়লাম না, বাল্ক ট্রান্সপোর্ট এক কথায়, যেটা এন্ডোসাইটোস এক্সোসাইটোস পড়লাম না, এই ফাংশনটা যখন ফাঙ্গি শো করে, ঠিক আছে, তখন এই লোমাজোমের মাধ্যমে সেটা হয়। এটাকে বলা হয় হলো আমার সবকটা ছিল ইনফোল্ডিংস। তো ইনফোল্ডিংস এর কমন ফাংশন কি, সারফেস এরিয়াটা ইনক্রিজ করে দিচ্ছে। এবার ভ্যারিয়াস ফাংশন হচ্ছে প্লাজমা মেমব্রেনের জাংশন। আচ্ছা জাংশনস পড়তে গেলে বলি, জাংশনের দুটো কাজ হতে পারে। জাংশন মানে কি, যেমন কোনো রেলওয়ে স্টেশনে আমরা জাংশন দেখতে পাই না, যেমন শিয়ালদা জাংশন, তো ঠিক তেমনই জাংশন মানে কি, ওখানে অনেক কটা ট্রেন অনেক জায়গা থেকে এসে একটা জায়গায় গিয়ে থামে, ঠিক আছে, ঠিক তেমনই জাংশন মানে দুটো সেলের মাঝখানের জায়গা, সেটা অনেক কটা সেলও হতে পারে, কিন্তু অ্যাট আ টাইম দুটো সেলই হয়, ঠিক আছে, আমরা কথা বলি। তো সেই ক্ষেত্রে আমার ফাংশন দুটো হতে পারে জাংশনের, নয় জাংশনটা শক্ত করে আটকে রাখতে সাহায্য করবে দুটো নিয়ার বাই সেলকে, অর ট্রান্সপোর্টে হেল্প করবে। তো টাইপসে আসি, ফাংশনটা বুঝতে পারবো। টাইপস হলো দুটো, টাইট জাংশন আর গ্যাপ জাংশন। টাইট জাংশন বুঝতে পারছো, টাইট করে রেখেছে, এই দেখো এই দুটো হলো সেল, আর সেলের মাঝখানে দেখো কিছু ডিপোজিশন হয়েছে, এই ডিপোজিশনটা হেল্প, এটাই হলো জাংশন, টাইট জাংশন। তার মানে হেল্প কি করছে, সেল অ্যাডহেরিংয়ে। কোথায় পাওয়া যায়, ব্লাড ক্যাপিলারিজ আর ইউরিনারি ব্যাটারে। কেন, বুঝতেই পারছো, ব্লাড ক্যাপিলারিজ থেকে যেন আমার সেলগুলো বেরিয়ে না যায়, যদি আমার ওখানে ফুটো ফুটো থেকে যায় তাহলে তো ওটা প্রবলেম হয়ে যাবে, যেন লিকেজটা বেশি বড় না হয়ে যায়, বা বেশি না, লিকেজ হয়, কেন কি প্লাজমা মেমব্রেন থেকে বা ব্লাড ক্যাপিলারি থেকে লিকেজ অল্প অল্প হয়, ওটাই টিস্যু ফ্লুইড নামে পরিচিত। কিন্তু আমার ব্লাড ক্যাপিলারিজগুলো একদম ওটাকে কি করে, মানে যেন যে পোরগুলো ওখানে আছে সেটা যেন খুব বেশি না হয়ে যায়, খুব লিমিটেড থাকে, খুবই ছোট্ট থাকে, তো ওরা ওখানে টাইট জাংশন থাকে। এবার গ্যাপ জাংশন, গ্যাপ জাংশনে হেল্প হয় হলো ট্রান্সপোর্টে। দেখো দেখতেই পাচ্ছ একটা ফুটো আছে, একটা চ্যানেল করে দিয়েছে, এই চ্যানেলের মাধ্যমে যেটা যাবে সেটা যাবে। আচ্ছা এই ফাংশনটা কার মতন, প্ল্যান্টে প্লাজমোডেসমাটা ছিল না, পুরো সেম ফাংশনটা এখানে গ্যাপ জাংশন করছে, কিন্তু পার্থক্য কি, জাংশন অলওয়েজ আমার দেখতে পাওয়া যাবে হলো এনিম্যাল সেলে, ঠিক আছে, কোনো ধরনের প্লান্ট সেলে কোনো রকম জাংশন পাবে না, হ্যাঁ, যতই প্লাজমা মেমব্রেন থাকুক না কেন, অলওয়েজ আমরা এটা এনিম্যাল সেলেই দেখতে পাবো। আচ্ছা এটা হলো আমাদের প্লাজমা মেমব্রেন, যেটা আমরা দেখতে পাই, আমরা জেনারেলি এটা দেখি না, তো এটা তো আমরা জানি ন্যাচারালি এটা আমাদের প্লাজমা মেমব্রেনে পাওয়া যায়, একটা হেডে দুটো টেল থাকে, বাইরে আর হয়।
এটা প্লাজমা মেমব্রেনে পাওয়া যায়। এবার এই প্লাজমা মেমব্রেনকে না আমরা বাইরেও বানাতে পারি, বানিয়ে বিভিন্ন রকম কাজ করাতে পারি। যেমন দেখো এই যে লিপিড আর প্রোটিনের এই স্ট্রাকচারটা না, একদিকে হাইড্রোফিলিক একদিকে হাইড্রোফোবিক, এই যে আমাদের একটা কি বলবো মানে যে এটা এই দুটো অপোজিট কেমিক্যাল নেচার, এই ফাংশনটা দিয়ে না মানে এই প্রপার্টিটা দিয়ে বিভিন্ন রকম ফাংশন করানো যায়। যেমন আর্টিফিশিয়াল এর ক্ষেত্রে লাইপোসোম আর মাইসেলি, যেটা লাইপোসোম কমপ্লিটলি আর্টিফিশিয়াল, এটা হলো সেম স্ট্রাকচার জাস্ট সার্কুলার। এটাতে ইনার কম্পার্টমেন্টে আমার ওয়াটার আছে, আউটারে আছে, দুটো দুটো সাইডে আছে, আউটার আর ইনার। এবার এখানে দেখো এটা না ইনডিরেক্ট জিন ট্রান্সফার আছে, বায়োটেকনোলজিটা পার্ট, সেখানে আমরা ইনডিরেক্ট জিন ট্রান্সফার পড়বো, সরি ডিরেক্ট জিন ট্রান্সফার। কি হবে আমাদের যে জিন থাকে না, ওই জিনটাকে আমরা ডিরেক্টলি ওর মধ্যে প্যাকড করব, প্যাকড করে তারপরে আমরা হোস্টের বডিতে ইনজেক্ট করবো। তো ডিরেক্ট জিন ট্রান্সফারে আমরা এর ফাংশনটা পড়বো। মাইসেলিটা পড়বো হলো ডাইজেশনে। ডাইজেশন যখন পড়বো তখন লিপিড অ্যাবজর্পশন করাতে হয়, তখন আমার এই মাইসেলিকে লাগবে, তো আমার ন্যাচারালি আমার বডিতে তৈরি হবে। তারপরে আমার হলো আর্টিফিশিয়াল সোপ তৈরি করতে গেলে আমার মাইসেলিতে লাগে, এটা মোনোলেয়ার হয় আর অ্যাকোয়াস এনভায়রনমেন্ট একদম বাইরে থাকে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানেই এন্ড করলাম। হ্যাভ আ গুড ডে।